ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কেও যানজট। জুনের জ্বালানি মজুতের চেষ্টায় সরকার, বিকল্প উৎস থেকে আনা হবে পরিশোধিত অপরিশোধিত তেল। হামে কমছেই না শিশু মৃত্যুর হার, 24 ঘন্টায় প্রাণ গেল আরও 5 জনের। হাসপাতালে রোগীর চাপ, শয্যা সংকটে ভোগান্তি অভিভাবকের, পুষ্টিহীনতা বাড়াচ্ছে জটিলতা, বলছেন চিকিৎসক। সিলেটে সড়কে যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, রশিদ দিয়ে আবার কোথাও রশিদ ছাড়াই আদায়, ভাগ বাটোয়ারা নিয়ে নানা গুঞ্জন, কিছুই জানে না দাবি পুলিশের। গাইবান্ধায় জেলা প্রশাসকের বাসভবনে 6 বছরে 22 দফা কাজ, খরচ প্রায় কোটি টাকা। সদুত্তর নেই গণপূর্তের কর্মকর্তাদের, অপচয় নাকি দুর্নীতি খতিয়ে দেখার তাগিদ। এবং মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা খেতে মিলল শিশুর মরদেহ। নির্যাতনের পর হত্যা সন্দেহে গণপিটুনিতে 2 জনের মৃত্যু, আহত 1, এলাকায় চাঞ্চল্য। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কও তৈরি হয়েছে যানজট। গাজীপুরের শ্রীপুরে জ্বালানি তেল নিয়ে চরম ভোগান্তিতে পরিবহন চালকরা। তেল নিতে গিয়ে কোথাও কোথাও বাধে হট্টগোল। 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই ফিরছেন তেল না নিয়েই। টাঙ্গাইল ও মুন্সিগঞ্জের চিত্র একই রকম, জ্বালানির অভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। 1 লিটার তেল যেন এখন সোনার হরিণ পাওয়ার মতো। ছুটির দিনেও ফিলিং স্টেশন ও এর আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পরিবহনের দীর্ঘ সারি। এক জায়গাতেই কেটে যায় 4 থেকে 5 ঘন্টা। ভোগান্তি চরমে পৌঁছেছে দিনকে দিন। গাজীপুরের শ্রীপুরে তেলের জন্য 2 দিন আগে থেকে অনেকে শুরু করে অপেক্ষা। গাদাগাদির মধ্যে হট্টগোলে জড়ান গ্রাহকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে দফায় দফায় বন্ধ রাখা হয় পাম্প। জ্বালানির এমন সংকটে প্রভাব পড়েছে পোশাক খাতের উৎপাদনেও। গত রাত্রে 3টা 20 মিনিট থেকে পাম্পে, এখন পর্যন্ত পাম্পে সিঁড়িতে উঠতে পারতেছি না। উল্টা বাগানে তেল দিছে আমার দিদনাকের লেগা। আমি কি পাবলিক না, জনগণ না? তেলও পাচ্ছি না, টিপও মারতে পারতেছি না এবং মনে করেন সংসার চালাইতে পারতেছি না। একই চিত্র টাঙ্গাইলেও। তেলের জন্য বাড়ছে অস্থিরতা, তীব্র হচ্ছে ভোগান্তি। সরকার পর্যাপ্ত জ্বালানি মজুতের ঘোষণা দিলেও উল্টো চিত্র ফিলিং স্টেশনগুলোতে। লম্বা সময় দাঁড়িয়ে থেকেও অনেকে ফিরছেন তেল না নিয়েই। তেলের পিছনে ঘুরে সময় নষ্ট করতেছি, অফিসের কর্মঘণ্টা আমরা ঠিক মতো কাজ করতে পারতেছি না। তেলের কারণে আমি কুরিয়ারের কাজ করতে পারতেছি না, কুরিয়ারের কাজ করতে সমস্যা হইতেছে। তেল পাচ্ছি, কোথায় পাচ্ছি? বাইরে তেল পাচ্ছি, 200 টাকা লিটারের তেল পাচ্ছি। পর্যাপ্ত মজুত নেই মুন্সিগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতেও। জেলার 19টি পাম্পের মধ্যে অনেক পাম্পেই অকটেন এবং ডিজেল নেই। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুত আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেছেন, এপ্রিল ও মে মাসে কোনো সংকট হবে না। সরকার জুন মাসের জ্বালানির মজুত নিশ্চিত করার চেষ্টা করছে। চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন করে এই কথা বলেছেন প্রতিমন্ত্রী। বলেছেন, পরিশোধিত জ্বালানি আমদানি বাড়াতে বিকল্প উৎসকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে গেল 14 এপ্রিল বন্ধ হয়ে যায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত তেলের অভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় 2টি ইউনিটের। এমন পরিস্থিতিতে শুক্রবার পতেঙ্গায় ইআরএল পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। রিফাইনারির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ মজুত রয়েছে পরিশোধিত জ্বালানি তেলের। চেষ্টা চলছে জুন মাসের মজুত নিশ্চিতের। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানি বাড়ানোর পাশাপাশি বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল কেনার চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা বিকল্প সূত্র থেকে আমরা আমাদের জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা চেষ্টা করছি। সেটা যেমন রিফাইন্ড অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করছি। আমাদের আরও 2টো কার্গো স্ট্যান্ড বাই রয়েছে। আমরা আশা করছি এই মাসের শেষার্ধে একটি কার্গো এসে পৌঁছাবে। কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থাপনা করায় কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে বলে দাবি করেন সরকারের এই নীতি নির্ধারক। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। হামে কমছে না শিশু মৃত্যুর হার, 24 ঘন্টায় প্রাণ গেল আরও 5 জনের।
সংক্রমণ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, শয্যা সংকটে ভোগান্তি অভিভাবকের। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, আতঙ্কে অভিভাবকরা। গোপালগঞ্জের 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে 20 রোগী ভর্তি হয়েছে। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 67 জন চিকিৎসাধীন, যার বেশিরভাগই শিশু। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 336 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 182 জন। আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ সিভিল সার্জনের। যদি কারো শ্বাসকষ্ট হয় বা নিউমোনিয়া হয় বা ডায়রিয়া হয়, হ্যাঁ, বা যদি আক্রান্ত হচ্ছে মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলি আছে, মেডিকেল কলেজ আছে, 250 হাসপাতাল, সেখানে যোগাযোগ করবে। ফরিদপুরে গত 24 ঘন্টায় 20 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 4 শিশু মারা গেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 51 শিশু। এ পর্যন্ত 263 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। জ্বর হয়েছিল, পাতলা পায়খানা, বমি আর এই মুখে ঘামাচির মতো হয়েছিল। পরে ডাক্তারখানায় যখন গেলাম তখন দেখা গেল যে ওর হাম হয়েছে। কিশোরগঞ্জেও বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 21 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত 362 জন চিকিৎসা নিয়েছেন, আর সুস্থ হয়েছেন 161 জন। জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চাঁদাবাজির লাগাম টেনে ধরতে সরকারের কড়াকড়ি থাকলেও সিলেট অঞ্চলে পরিবহন খাতে চাঁদাবাজি যেন ওপেন সিক্রেট। কোথাও রসিদ দিয়ে, আবার কোথাও রসিদ ছাড়াই নিয়মিত আদায় হচ্ছে চাঁদা। দিনে রাতে কিংবা পুলিশের সামনেই হচ্ছে এসব চাঁদাবাজি। তবে ভিন্ন মত রয়েছে পরিবহন মালিক শ্রমিকদের। আর পুলিশের দাবি, চাঁদাবাজি হচ্ছে না কোথাও, লিখিত অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। আমিনুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। বিভিন্ন সময় আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়। দেশের পরিবহন সেক্টরের চাঁদাবাজির গল্প নতুন নয়। ঈদ বা বিশেষ দিবসকে কেন্দ্র করে পরিবহনের এই চাঁদার পরিমাণ বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। সিলেট অঞ্চলের পরিবহন শ্রমিকদের এই দুঃসহ যন্ত্রণার কথাই এবার আপনাদের শোনাতে চাই। সিলেটের কদমতলী বাস টার্মিনাল, শুধু এখান থেকেই প্রতিদিন ছেড়ে যায় দূরপাল্লার অন্তত 150 শতাধিক বাস। কদমতলী ছাড়াও সিলেট অঞ্চলের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন টার্মিনাল থেকে প্রতিদিন কমপক্ষে 600 বাস যাত্রী নিয়ে পাড়ি জমায় দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রীবাহী এসব যানবাহনকে বিভিন্ন পয়েন্টে দিতে হচ্ছে নামে বেনামে নানা অঙ্কের চাঁদা। চলন্ত বাস থামিয়ে এভাবেই চাঁদাবাজির দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়ও। সিলেটের তেমুখী এলাকায় শুধুমাত্র গেল ঈদেই এভাবে আদায় করা হয়েছে বাস প্রতি 500 টাকা পর্যন্ত চাঁদা। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে দিনের আলোতেই প্রকাশ্যে সব চাঁদাবাজির চিত্র। পরিবহন শ্রমিক সংগঠনের নির্ধারিত শ্রমিক চাঁদার 30 টাকার রসিদের বাইরেও 100 থেকে 500 টাকার এসব চাঁদাবাজি নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও নিরাপত্তার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না কেউ। আপনার ওইখান থেকে 500-1000 টাকা নেওয়া হয়, নেতৃত্বস্থানীয় যারা, এদের মাধ্যমে টাকাটা তোলা হয়। এছাড়াও সিলেটের পরিবহন সেক্টরে নানা ধরনের চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে খোদ পরিবহন মালিকদের বক্তব্যেই। যদিও সরকার অনুমোদিত 30 টাকা, কিন্তু তুলে 50 টাকা। তবে শ্রমিক সংগঠনের নেতারা বলছেন শ্রমিক চাঁদা বৈধভাবেই আদায় করা হচ্ছে। আপনার কাছ তাই না আমি ঈদ বোনাস হিসাবে 500 টাকা নেই, আমরা তো ঈদ বোনাস এমন শ্রমিক করে দেই, বাটিয়া ওটাই কোনো চাঁদা নাই। এদিকে এসএমপি কমিশনার বলছেন চাঁদাবাজির লিখিত অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। কেউ অতিরিক্ত টাকা পয়সা দাবি করে বা চায়, সেটা অবশ্যই চাঁদা, এবং সেরকম কোনো অভিযোগ পেলে সেটাকে অবশ্যই আইনের দৃষ্টিতে মোকাবেলা করা হবে। পরিবহন সেক্টরে বেপরোয়া চাঁদাবাজি বন্ধ করতে সিলেট অঞ্চলের জনপ্রতিনিধি সহ সকল স্তরের দায়িত্বশীলদের ভূমিকা নিতে হবে বলে মনে করেন সুধীজনরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। গাইবান্ধায় ডিসির বাসভবনে 6 বছরে 22 দফা কাজ করেছে গণপূর্ত বিভাগ। শুধু মেরামত হয়েছে 17 দফা। দফায় দফায় এসব মেরামত বাবদ সরকারের খরচ প্রায় কোটি টাকা। প্রতি বছর কেন জেলা প্রশাসকের বাসায় এভাবে দফায় দফায় কাজ করতে হবে, এমন প্রশ্নের সদুত্তর নেই গণপূর্তের কর্মকর্তার। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। আমি তো অ্যাপ্লিকেশন দিয়েই তথ্য নিয়েছি আপনার অফিস থেকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু এটা কেন করলেন আপনারা? নাকি সরকারি অর্থের অপচয় হয়েছে?
জেলা প্রশাসকের বাসায় প্রতি বছর কেন সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং এর কাজ করেছে গণপূর্ত? প্রশ্নের উত্তর না দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করেন উপবিভাগীয় প্রকৌশলী আব্দুস সাত্তার। আপনার অফিস থেকে খবরের কেন্দ্রবিন্দু গাইবান্ধা জেলা প্রশাসকের বাসভবন। 2018 থেকে 24 সাল পর্যন্ত প্রতি বছর এই বাসভবনে সিভিল অ্যান্ড স্যানিটারি রিপেয়ারিং এর কাজ করেছে গণপূর্ত বিভাগ। 2018-19 অর্থবছরে 4 বার, 19-20 অর্থবছরে 1 বার, 20-21 অর্থবছরেও 4 বার রিপেয়ার ও সার্ভিসিং এর কাজ হয়েছে। 21-22 অর্থবছরে 9 এবং 22-23 ও 23-24 অর্থবছরে 4 দফা প্রায় একই ধরনের কাজ করেছে গণপূর্ত, যেখানে খরচের পরিমাণ 88,56,495 টাকা। সিভিল অ্যান্ড স্যানিটারি ও বৈদ্যুতিক সামগ্রীর মেয়াদকাল কত বছর ধরা হয় এমন প্রশ্নে এই পুরকৌশলী জানালেন এসব উপকরণের মেয়াদকাল কমপক্ষে 15 থেকে 20 বছর। নরমালি টাইলস স্যানিটারি আইটেমে 20 থেকে 25 বছর, অনেক সময় 50 বছর পর্যন্ত এটা মেয়াদকাল থাকে। যদি কোয়ালিটি ভালো হয় মিনিমাম 5 থেকে 7 বছর সর্বনিম্ন। তাহলে কেন প্রতি বছর এসব কাজের বিপরীতে বিপুল অর্থ ব্যয় করা হলো এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীদের কারো কাছেই সঠিক কোনো উত্তর মেলেনি। প্রায় 1 কোটি টাকা খরচ হয়েছে। এটা কি এগুলো এক্সেল স্যার বলতে পারবে, এগুলো ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। আমার সাইড না, তাই আমি বলতে পারবো। আপনি স্যারের সাথে কথা বলেন, আপনারা এইভাবে অন ক্যামেরায় আসে কথা বলতেছেন। গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য থাকায় কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা গণপূর্তের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে রিপেয়ারিং এর নামে প্রায় কোটি টাকা খরচের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মানিকগঞ্জে নিখোঁজের 5 ঘন্টা পর ভুট্টা ক্ষেত্র থেকে মিলল শিশুর মরদেহ। এই ঘটনায় জড়িত অভিযোগে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। স্বর্ণের কানের দুল চুরি করতেই শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। বাবা মায়ের দেয়া শখের কানের দুলি কাল হলো 7 বছর বয়সী শিশু আতিকার। স্বর্ণের জন্য অকালে নির্মমভাবে প্রাণ দিতে হলো তাকে। শিশু সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, কোনো সান্ত্বনাতেই থামছে না আহাজারি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল 5টার দিকে দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে খোঁজখবর চালাতে মাইকিং করা হয়। তৎক্ষণাৎ বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পরে রাত 10টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে হাত পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িত সন্দেহে পিতা পুত্র সহ 3 জনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় পান্নু মিয়ার ছেলে নাজমুলকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। আমার বুকে আমারটা বিরোধ দিতি, আমি কেমনে থাকুম আমার মায়ের ছাড়া। কিছু ওই মাদকাসক্ত ছেলে বলে আছে, আমি ওদের নাম বলতে পারবো না, ওরাই একজন ওকে ডেকে নেয়। সুরেশ আমার থেকে ছোটখাটো করতে করতে এখন বড় পর্যায়ে চলে গেছে, এখন খুন করে ফেলেছে। আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি। অন্যদিকে গণপিটুনিতে নিহতদের বাড়িতেও এখন শোকাবহ পরিবেশ। যদি তার পোলাপান মাইরা থাকে, যে মাসে তারে মার, দেশে আইন আছে, বিচার আছে, আপনার আছে। দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের সমস্ত যে প্রক্রিয়াগুলি রয়েছে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, এবং যারা এটাতে দোষী থাকবে তাদের আমরা ব্যবস্থা নেব। নিহত আতিকা স্থানীয় একটি ইবতেদায়ী মাদ্রাসার 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, মানিকগঞ্জ। রাজশাহীতে চাঁদা চকে কেন্দ্র করে মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকাসক্ত যুবক। অভিযুক্তকে আটকও করা হয়েছে। পুলিশ জানায়, পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামের জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন। এ সময় তার কাছে কাঁঠালবাড়িয়া গ্রামের মাইনুল নেশা করার জন্য টাকা চায়। দিতে না চাইলে জুয়েলকে ছুরিকাঘাত করে মাইনুল। গুরুতর অবস্থায় জুয়েলকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্ত মাইনুলকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 বোন। কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, ভোরে কুতুকছড়ি এলাকায় 20 থেকে 30 জন
অস্ত্রধারী লোক ইউপিডিএফ নেতা ধর্ম সিংহের বাড়িতে এসে গুলি করলে ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার 2 বোন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মারমার দাবি, জেএসএস সন্তুল আরমার সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ। নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খুলতে গিয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে প্রবেশ করেন শ্রমিক রানা মিয়া। দীর্ঘ সময় তার সাড়া শব্দ না পেয়ে ভেতরে নামেন অপর শ্রমিক দেলোয়ার মৃধা। পরে তারও কোনো সাড়া শব্দ না পাওয়ায় জানানো হয় ফায়ার স্টেশনে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা অচেতন অবস্থায় 2 শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেপটিক ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। নাটোরে পুকুরে ডুবে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। দুপুরে সিংড়ার ডাহিয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে গোসলে নামে 2 সহোদর, 12 বছরের তামিম ও 13 বছরের ফাহিম। দীর্ঘক্ষণ তাদের সন্ধান না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে পুকুরে ভেসে ওঠে 2 ভাইয়ের মরদেহ। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মালয়েশিয়া প্রবাসী আব্দুল মোমিনের 2 ছেলের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কিছুক্ষণ আগে চট্টগ্রামের সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিকেলে মিরসরাইয়ের উত্তর আমবাড়ি এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে শফিউল আলমের ভাতিজা ফকির আহমদের সঙ্গে একই এলাকার রিক্কু, রিপন ও রিজভির হাতাহাতি হয়। এ বিষয়ে সালিশের আয়োজন করা হলে অভিযুক্ত দেশে অস্ত্র নিয়ে শফিউল আলমের উপর হামলা চালায়। গুরুতর আহত শফিউলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে খোয়া যাওয়া ব্যাটারি। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গাজীপুরের শ্রীনগরের গহীন বনাঞ্চল থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। 350টি ব্যাটারি উদ্ধারের পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত ট্রাকটিও করা হয়েছে জব্দ। জানানো হয়, নির্মাণাধীন পাওয়ার গ্রিডের নিরাপত্তা কম থাকায় এই ডাকাতি। 25 মার্চ রাতে বড়াই গ্রামে নির্মাণাধীন 132 কেভির পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি হয়। পরদিন 1,92,00,000 টাকার সরঞ্জাম লুটের অভিযোগ এনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন সিসিসি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস। মাদারীপুরে 2 বছরের বেশি সময় ধরে নদী গর্ভে বিলীন 500 মিটার সড়ক। কৃষি জমির পাশ দিয়ে কোনো মতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, অথচ কালকিনির ফাঁসিয়াতলা লক্ষ্মীপুর পখিরা সড়কটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। আগামী বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যায় রয়েছেন এলাকাবাসী। যদিও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার কথা জানিয়েছে এলজিইডি। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। হেলে দুলে চলছে যানবাহন। বালর্দি নদীর ভাঙনে সড়কের অবস্থা নাজুক, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। মাদারীপুরের কালকিনি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ফাঁসিয়াতলা হয়ে যাওয়া লক্ষ্মীপুর পখিরা সড়কটি নদী ভাঙনের কবলে। বেশ কিছু জায়গায় হয়েছে ব্যাপক ভাঙন, অথচ পাকা এই সড়ক দিয়ে প্রতিদিন 10টি গ্রামের মানুষের যাতায়াত। প্রায় বন্ধ এখন যান চলাচল, পায়ে হেঁটে অনেকে করছেন যাতায়াত। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে দেখা দিয়েছে সড়কে ভাঙন। এতে দিনের বেলায় কোনো মতে চলাচল করলেও সন্ধ্যা হলে বাড়ে আতঙ্ক। সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া রোগী ও স্বজনরা। বিকল্প পথ ঘুরে যেতে পাড়ি দিতে হয় আরও 7 কিলোমিটার। এতে দুর্ভোগের শেষ নেই চলাচলকারীদের। 4টা ইউনিয়নের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। ইমার্জেন্সি কোনো রোগী কোনো গাড়িতে বা কোনো ভ্যানে এখান দিয়ে নিয়ে যাওয়া যায় না। সামনে কালীনগর স্কুল আছে, অনেক স্টুডেন্ট প্রতিনিয়ত যাওয়া আসা করে, মাঝে মাঝে অনেক বড় ধরনের দুর্ঘটনা করে। ধান চাল এটা নিয়ে যায়, অনেক সময় আমরা উল্টাই পড়িয়া অনেক দুর্ঘটনার শিকার হইতেছি। অবশ্য এলজিইডি বলছে, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। বিষয়টি আমি মৌখিকভাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাদারীপুরকে বলেছি। আমি লিখিত আকারে
ওনাকে বিষয়টা অবহিতকরণ করব। কালকিনির ভাসিয়াতলার লক্ষ্মীপুর পখিরা সড়কটি দিয়ে প্রতিদিন আলীনগর, এনায়েতনগর, লক্ষ্মীপুর বাসগাড়ি ইউনিয়নের পাশাপাশি কালকিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তত ৮ থেকে ১০,০০০ মানুষের যাতায়াত। পালর্দি নদীর ভাঙনে বিলীন এখানকার অন্তত ৫০০ মিটার সড়ক। আগামী বর্ষা মৌসুমের আগে পুরোপুরি সংস্কার করা না গেলে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এলাকাবাসীর। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঢাকা কুয়াকাটা মহাসড়ক ৪ লেনে উন্নীত করার দাবিতে বরগুনায় দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালিত হয়েছে। আমতলী উপজেলার আমতলী একই স্কুল সংলগ্ন মহাসড়কের পাশে এই কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এলেও ঢাকা কুয়াকাটা মহাসড়ক এই অঞ্চলের মানুষের কাছে এক আতঙ্কের নাম। সরু রাস্তায় যানবাহনের কয়েক গুণ বাড়তি চাপের কারণে এই মহাসড়কটি এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বৈদ্যনাথ টলায় শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। দিবসটি উপলক্ষে সকালে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেওয়া হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী এ সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ প্রবল হয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত হয়। কিশোরগঞ্জের হাওরে চলছে আগাম বড় ধান কাটা। ডিজেল সংকট, শিলাবৃষ্টি আর রোগে লোকসানের শঙ্কায় কৃষক। লক্ষ্যমাত্রা অর্জনে প্রভাব না পড়ার প্রত্যাশা। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসাইনের ছবি নিয়ে রিপোর্ট। মাঠে মাঠে সোনালী ফসল, তবে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। দুশ্চিন্তা মাথায় নিয়ে কাটছে আগাম জাতের ধান। গ্রীষ্মের শুরুতে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় চলে ধান কাটার উৎসব। বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেন কৃষকরা। কিন্তু মার্চের শেষ দিকে হাওরে কয়েক দফা শিলাবৃষ্টি হয়। কৃষকদের দাবি, একে তো চলমান সংকটে ডিজেলের দাম ঊর্ধ্বমুখী, তার উপর সার ও কীটনাশক সহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে হচ্ছে চড়া দামে। এই অবস্থায় ফসলেও দেখা দিয়েছে নেক ব্লাস্ট রোগ। প্রতি একরে ৩০,০০০ টাকা জমা, এরপরে মনে শিলাবৃষ্টি হইয়া ধান নিচে জড়ায়া এমনি এমনি ব্যাগ ভাই আমরা মাই। এই বছর যে টাকাগুলো যা রাখছি, এই টাকাগুলো আমরা মনে হয় না উৎপাদন হবে। একর জমির মধ্যে সর্বোচ্চ ভালো ফসল হলে ৭০ থেকে ৮০ মণ ধান হয়। এই বছর ৩০-৪০ মণ কি হয় কিনা অসম্ভব। সরকারের কাছে আমরা বলি কৃষকের দিকে একটু নজর দেয়। তবে কৃষি বিভাগ দিল আশ্বাসের সুর, কোনো প্রভাব ফেলবে না উৎপাদনে, উল্টো বাম্পার ফলনের কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণ ধান উৎপন্ন হয়ে থাকে। আশা করছি এই বছরও সামান্য ক্ষয়ক্ষতির পরেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। চলতি মৌসুমে কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ১,৬৮,২৬২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১১ লাখ মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জলকেলি দিয়ে শেষ হলো মারমা সম্প্রদায়ের সাংদাই উৎসব। বাংলা নতুন বছরকে বরণ করতে রাঙামাটিতে এই উৎসবের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী পোশাক পরে তরুণ তরুণীরা অংশ নেয় জলকেলিতে। তাদের বিশ্বাস, পুরনো বছরের সব দুঃখ গ্লানি মুছে পরিশুদ্ধ করতেই একে অপরকে জল বর্ষণ করে থাকেন। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে বিস্তারিত। ছিটানো হচ্ছে পানি, দল বেঁধে বাদ্যের তালে তালে নৃত্য করছেন মারমা তরুণ তরুণীরা। বাদ ভাঙা উল্লাসে মাতোয়ারা পুরো স্টেডিয়াম। মারমা সম্প্রদায়ের সব থেকে বড় সামাজিক উৎসব সাংগাই। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে এই আয়োজন। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পাত্র ভর্তি ফুল জল নিয়ে অপেক্ষায় ছিলেন তরুণ তরুণীরা। উদ্বোধনের পরেই শুরু হয় জলবর্ষণ।
শুক্রবার সকালে ফিতা কেটে জলকেলির উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। মারমাদের বিশ্বাস, পুরনো বছরের সব দুঃখ, গ্লানি ও ব্যর্থতা ধুয়ে মুছে পরিশুদ্ধ করতে একে অপরকে মৈত্রী পানি বর্ষণ করে থাকেন। একে অপরের সাথে পানি ছিটিয়ে একে অন্যকে পবিত্র করে দিই। আজকের দিনে আমাদের প্রত্যাশা যেন আমরা একটা সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারি। এই দিনে যত অতীতের যত দুঃখ কষ্ট গ্লানি সব যাতে মুছে যাকে পবিত্র জলকেলির মাধ্যমে। মারমাদের চাংরায় আসছি, আমরা নাচবো, গাইবো, আনন্দ করব। পাহাড়ের সংস্কৃতি রক্ষায় কাজ করা হবে বলে জানালেন জনপ্রতিনিধিরা। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশ হিসেবে যে কোনো সংস্কৃতিকে ধারণ করতে পারি, লালন করতে পারি এবং সম্মান করতে পারি। কিছু কিছু জনগোষ্ঠী ওদের অস্তিত্বের সম্মুখীন, সেই অস্তিত্বের সংকটে আমাদের এগিয়ে যেতে হবে। ওদের সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করতে লালন করার জন্য যা যা প্রয়োজন উদ্যোগ আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেব। সাংগাই জল উৎসবের মাধ্যমে শেষ হলো রাঙামাটিতে 1 এপ্রিল থেকে শুরু হওয়া বাংলা বছরের বরণ ও বিদায়ের আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, রাঙামাটি। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির চাপে মূল সড়কেও যানজট। জুনের জ্বালানি মজুদের চেষ্টা সরকার, বিকল্প উৎস থেকে আনা হবে পরিশোধিত অপরিশোধিত তেল। হামে কমছে না শিশু মৃত্যুর হার, 24 ঘন্টায় প্রাণ গেল আরও 5 জনের। হাসপাতালে রোগীর চাপ, শয্যা সংকটে ভোগান্তি অভিভাবকের। পুষ্টিহীনতা বাড়াচ্ছে জটিলতা, বলছেন চিকিৎসক। এবং সিলেটের সড়কে যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি, রশিদ দিয়ে আবার কোথাও রশিদ ছাড়াই আদায়। ভাগ বাটোয়ারা নিয়ে নানা গুঞ্জন, কিছুই জানে না দাবি পুলিশের। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।